শতমানিকের গঞ্জ মানিকগঞ্জে এসে প্রকৃত মানিকের খোঁজ না পেলেও আমরা খোঁজ পেয়েছি বেশ কিছু প্রাচীন স্থাপনা। তো হ্যালো গাইজ, ইটস মি ইউর হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মূলত সংস্কৃত মানিক্য শব্দ থেকেই মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুন্নি পদ্মরাগ, গঞ্জ শব্দটি ফরাসি। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। 1845 সালে মহকুমা সৃষ্টির আগে কোনো ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জের কোনো নাম পাওয়া যায়নি। তবে কেউ কেউ বলেন দুর্দর্শ পাঠান সর্দার মানিকডালির নাম অনুসারে মানিকগঞ্জের নামের উৎপত্তি হয়। আবার কেউ কেউ বলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক মানিকচাঁদের প্রতি ইংরেজদের কৃতজ্ঞতা স্বরূপ নাম অনুসারে নাম রাখা হয়েছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলার প্রায় চারিদিকে নদী, কালীগঙ্গা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি। নদী এবং গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের অন্যরকম পরশা সাজিয়ে বসে আছে মানিকগঞ্জ। হাতে একদিনের সময় নিয়ে মানিকগঞ্জের বেশ কিছু পর্যটন স্পট ঘুরে বেড়াবো, সাথে সাথে টুকটাক ভ্রমণ গাইড দেওয়ারও চেষ্টা করব। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। বরাবরের মতো আমার এবারের যাত্রাও শুরু হয়েছে বাইকে করে ঢাকার যাত্রাবাড়ি থেকে। আমাকে পাড়ি দিতে হবে প্রায় 55 কিলোমিটার। আপনারা যারা বাসে করে মানিকগঞ্জ যেতে চাচ্ছেন, ঢাকার গাবতলী বাস টার্মিনাল হতে নীলাচল, পদ্মলাইন এসব বাস মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। হাতে একদিনের সময় নিয়ে মানিকগঞ্জের জেলা শহরের যে কোনো প্রান্ত থেকে একটি সিএনজি নিয়ে আপনি মানিকগঞ্জের বেশ কিছু পর্যটন স্পট ঘুরে বেড়াতে পারেন। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ির সামনে। এই বাড়িটি ঘিরে রয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নানা স্মৃতিচিহ্ন। তো চলুন এই বাড়িটির কিছু সিনেমেটিক ভিউ এবং ইতিহাস জেনে আসি। জমিদার বাড়ি মানেই কয়েকশো বছর আগের জীবনকে অনুভব করা। বাড়ির প্রতিটি ইটের গাঁথুনিতে অন্য সময়ের গল্প লেখা। সেই গল্প সাধারণ চোখে দেখা যায় না। হ্যাঁ, বলছি তেওতা জমিদার বাড়ির কথা। তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তম স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। এই উক্তিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার প্রিয়তমকে উদ্দেশ্য করে এই ভবনেই এই উক্তিটি লিখেন। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের বাসুরপুত্র বীরেন সেনের সঙ্গে কবির সখ্যতার কারণে কবি তাদের বাসায় অবাধ যাতায়াত করতে পারতেন। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। ইতিহাসবিদদের মধ্যে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক এক জমিদার। দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদার প্রতিষ্ঠাতা করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুই ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনই ভারত চলে গেলে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। অনেকেই মনে করে থাকেন এটি কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি, কিন্তু না, এটি কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি না। মূলত তার প্রয়োজনীয় কাজে এই বাড়িটিতে কাজী নজরুল ইসলাম আসতেন এবং এখানেই প্রমীলার সাথে তার প্রথম দেখা হয়। কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়িটা হচ্ছে ঠিক এই দিকে। তো এই বাড়িটাতে মূলত কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবী দেখা করতেন। এখানে তার স্মৃতি বিজড়িত একটি দিঘির ঘাট আছে। মূলত বিকেলের সময়টা প্রায় সময় তারা সেই দিঘির ঘাটে সময় কাটাতো, একে অপরকে দেখতো। তো চলুন আমরা এখন সেই দিঘির ঘাটের দিকে চলে যাই। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত দিঘির ঘাটে। মূলত বিকেলের সময়টা তারা এই জায়গাটাতে এসে দেখা করত এবং একে অন্যকে বোঝার চেষ্টা করত। এটি হচ্ছে সেই দিঘির ঘাট।
এক সময় রাজপ্রাসাদ আজকে যেন ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে। এটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি যে সব কিছুরই শেষ আছে, ঠিক তেমনি আপনি এবং আমার জীবনও। তো আমাদের এই ছোট্ট জীবনে যদি আমরা ভালো কিছু করে যাই তাহলে মানুষ শত শত বছর আমাদের সেই কাজগুলো দেখে গর্ববোধ করবে, আর আমরা যদি খারাপ কিছু করে যাই তাহলে সেই কাজগুলো দেখে শত শত বছর পরও আপনি আমাকে গালিগালাজ করবে। তাই ছোট্ট জীবনে ভালো কিছু করার ট্রাই করি। তেওতা জমিদার বাড়ির পর্ব শেষ করে এখন আমরা চলে যাব মত্তের মঠে। আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের মত্ত গ্রামের মত্তের মঠের সামনে। প্রায় 200 বছর আগে এই গ্রামে হেমসেন নামে এক অত্যাচারী জমিদার বসবাস করতেন। এই জমিদার এতটাই অত্যাচারী ছিল যে তার মঠের সামনে অথবা জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ পায়ে জুতা পরে যেতে পারতো না অথবা মাথায় ছাতি দিয়ে যেতে পারতো না। হেমসেনের বাবার শেষকৃত্য এই জায়গাটি হয়েছিল। মূলত এই জায়গাটি কেন্দ্র করেই হেমসেন 200 ফুট উচ্চতার একটি মঠ নির্মাণ করেন তার বাবাকে উৎসর্গ করেন। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের মতো বিচক্ষণ ও ধৈর্যশীল জীব এই সৃষ্টির জগতে আর একটিও নেই। তাই মানুষের কর্মের উপর ভিত্তি করেই ধারণা করা হয় আসলে সেই মানুষটি কেমন ছিল। হ্যাঁ, বলছি মানিকগঞ্জের মত্তগ্রামের হেমসেনের কথা। জমিদার হেমসেনের অত্যাচারের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে এই মঠটি। অথচ আজ তিনি নেই, তার জমিদারি নেই, তার বাড়িঘরেরও কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব হিসাবে টিকে আছে শুধুমাত্র এই মঠটি। আর এই মঠটি দেখেই তাকে মানুষ মনে করে এবং তার অত্যাচারের কথাগুলো স্মরণ করে। তাই বলা হয়ে থাকে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আবার কারো কারো মতে হেমসেন তার মেয়েকে উদ্দেশ্য করেই এই মঠটি তৈরি করেছিলেন। হেমসেমের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল পাশের গ্রামে। হেমসেমের মেয়ে যাতে পাশের গ্রাম থেকে এই উঁচু মঠটি দেখে সে উপলব্ধি করতে পারে সে তার বাবার ঘরেই আছে, মূলত সেই লক্ষ্যেই এই মঠটি তৈরি করা হয়েছিল। জানা যায় মঠটি নির্মাণ করতে ইরান থেকে কারিগর নিয়ে এসেছিলেন তিনি। মঠটি প্রায় 200 ফুট উঁচু। স্থানীয় নিটল দিঘির পারে 15% জমির উপর এই মঠটি অবস্থিত। এই মঠটির কারুকার্য খচিত নির্মাণশৈলী দেখলে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। কয়েকজন আমেরিকান পর্যটক 1965 সালে মঠটি সংস্কারের জন্য আগ্রহ দেখান, তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাধা দিলে তা আর সম্ভব হয়নি। ভাই, এই জমিদারের যে জমিদার বাড়িটা ছিল সেটা কোনটা ছিল? ওইখানে ছিল একটা, এই স্কুলের পিছনে। এগুলো আর নাই। এই স্কুলও ছিল জমিদার বাড়ি। মানে এই স্কুলটাই মূলত জমিদার বাড়ি ছিল, এটা ভাঙ্গা আপনার এই স্কুল জায়গা করা অনেকগুলো জমিদার বাড়ি ছিল। এই যে স্কুল ছিল, ওই যে ওইটাও জমিদার বাড়ি ছিল। আর এই যে স্কুলের পিছনে যে খালি জায়গা, এই জায়গাও জমিদার। মূলত যে এই জমিদারের এই যে হেমসেম যিনি এই মঠটা তৈরি করছে তার জমিদার বাড়িটা কি এই যে স্কুলটা ছিল নাকি? তিনটার মধ্যে কোনটা সেটা আমি বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে এই যে এখন যে স্কুলটা আছে মূলত একটা সময় এটা আপনার জমিদার বাড়ি ছিল। এদেশের অধিকাংশ জমিদার বাড়ি যেভাবে লুটপাট করা হয়েছিল, এই মত্তগ্রামের জমিদার বাড়ির বেলাও ভিন্ন কিছু হয়নি। মত্তের মঠের পাশেই ছিল একটি জমিদার বাড়ি, কিন্তু এই জমিদার বাড়িটি ভেঙে করা হয়েছে মত্ত উচ্চ বিদ্যালয়। এই জমিদার বাড়িটি ভেঙে জমিদার বাড়ির অস্তিত্ব বিলীন করে বিদ্যালয় করা হয়েছে। বিষয়টা আমাকে খুবই অবাক করেছে, কারণ এই জমিদার অত্যাচারী হোক আর যাই হোক, এটি আমাদের একটি প্রত্নতত্ত্ব নিদর্শন। এটির ঐতিহাসিক একটি মূল্য রয়েছে, আমরা এগুলোকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমি মনে করি এই মত্তগ্রামে বিদ্যালয় করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এই বিষয়টি আমাকে খুবই ব্যথিত করেছে, ভুল হলে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই জমিদার বাড়িটি বিলীন করে বিদ্যালয়টি করা হয়েছে, এটি কি এলাকার মানুষের মঙ্গলের কথা চিন্তা করে করা হয়েছে নাকি কোনো ব্যক্তি স্বার্থে করা হয়েছে? আপনাদের কাছে প্রশ্ন রইল। মত্তের মঠের পর্ব শেষ করে এখন আমরা চলে যাব বালিয়াটি জমিদার বাড়িতে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বালিয়াটি জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়িটা দেখতে যতটা না সুন্দর, ঠিক ততটাই মর্মান্তিক এই বাড়ির ইতিহাস। এই বাড়িতে 4 ভাই ছিল এবং 4 ভাই মিলে এই এলাকায় জমিদারিত্ব করতেন, এবং তারা এতটাই অত্যাচারী জমিদার ছিল যে তাদের ভয়ে এই এলাকার মানুষ এই বাড়ির আশপাশ দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে দিয়ে যেতে পারতো না, কিংবা ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। তো জমিদারের এই আচরণটা অনেকাংশেই দেখা যায়, কিন্তু আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে বিষয়টা শুনে। এই 4 ভাই এলাকার যুবতী মেয়েদের ধরে এনে রাতভর দর্শন করে মেরে ফেলে
কুয়ার মধ্যে রেখে দিত। এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় 1900 শতকে এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন গোবিন্দরাম সাহা। চলুন এই বাড়ির কিছু ইতিহাস জেনে আসি এবং সেই সাথে কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। বাসার সামনা দিয়ে কোনো মানুষ জুতা পাই দিয়ে গেলে অথবা ছাতি মাথায় দিয়ে গেলে তাদের নিয়ে ভিতরে অত্যাচার করতো, মারধর করতো। এবং কি এলাকার কোনো যদি যুবতী মেয়েটে অথবা হিরুর বউ খুব সুন্দর থাকতো, তাদের আয়না ভিতরে এরকম অত্যাচার কইরা আকাম কুকাম কইরা তাদের মাইরা ফেলাইতো। মাইরা তাদের ভিতরে কূপ আছে আর কি, কুয়া বলে, ওই কুয়ার মধ্যে ফালে দিত। বাসায় থেকে লোক তাদের বিষ্টাইতে এলে বলতো যে তারা বাসায় চলে গেছে, আসলে তারা মাইরা ফেলাইতো। খুব অত্যাচারী ছিল, এর লিগে হেরা এই জায়গায় থাকতে পারে নাই। আজ থেকে প্রায় গন্ডগোলের আগে হেরা এই জায়গা থেকে পলিয়া চলে গেছে, বাড়িঘর সব খালি। এই বাড়িটি থেকে তৎকালীন সময়ের মানুষের জীবন জীবিকা, চাল চলন, আনন্দ, বিনোদন আর শৌখিনতার পরিচয় পাওয়া যায়। বালিয়াটি জমিদার বাড়ির টিকিট মূল্য জনপ্রতি দেশি দর্শনার্থীর 20 টাকা, সার্কভুক্ত দর্শনার্থীর 100 টাকা এবং নন সার্কভুক্ত দেশগুলোর জন্য 200 টাকা। বালিয়াটি জমিদার বাড়ির প্রায় 5 একর জমির ওপর স্থাপিত। জমিদার বাড়ির পুরো চত্বরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে যদি বলতে যাই, স্থানীয় ইতিহাস থেকে পাওয়া যায় গোবিন্দরাম শাহ বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। তিনি ছিলেন লবণের ব্যবসায়ী। 1800 শতকের প্রথম ভাগ থেকে 200 বছরও বেশি সময় ধরে বালিয়াটি জমিদাররা এই এলাকা শাসন করেন। এ সময় তারা নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করেন। বালিয়াটি জমিদার বাড়ির সেগুলোর মধ্যে অন্যতম। সাধারণত জমিদার বাড়িগুলোর থেকে আমার কাছে এই জমিদার বাড়িটা একটু বেশি ভালো লেগে যায়, কারণ এই জমিদার বাড়ির অবকাঠামোগুলো এখনো প্রাচীন স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, খুবই সাজানো গোছানো। বাড়িটার প্রতিটা ইট যেন প্রাচীন স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। এখানকার জমিদার বাড়ির লোকজনরা কোথায় গোসল করত, কোথায় থেকে পানি সংগ্রহ করত, তাদের শৌচাগার কোথায় ছিল, সব কিছু স্থাপনা এখনো খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে। আমার পেছনে যে নলকূপটি দেখতে পাচ্ছেন, এই নলকূপ থেকে একটা সময় এই বাড়ির জমিদাররা এবং জমিদারের লোকজনরা পানি ব্যবহার করত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আজকে নলকূপ আছে, জমিদার বাড়ি আছে, কিন্তু জমিদার নেই, জমিদারি কোনো শাসন নেই। রয়ে আছে তাদের কুকীর্তি সম্পূর্ণ কিছু ইতিহাস, যে ইতিহাস মনে করে এখনো মানুষ তাদেরকে ধিক্কার জানায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে আবারও বলতে চাই, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জমিদার বাড়ির ইতিহাস জানতে জানতে আমরা প্রায় ক্লান্ত, তো একটু প্রশান্তির খোঁজে এখন আমরা চলে যাব নাহার গার্ডেনে। বালিয়াটি জমিদার বাড়ির পর্ব শেষ করে এখন আমি চলে এসেছি নাহার গার্ডেনে। এটি বালিয়াটি জমিদার বাড়ির ঠিক 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। তো চলুন নাহার গার্ডেনটা ঘুরে আসি। এখানে আসলে কি দেখতে পাবেন, কি আপনি উপভোগ করতে পারবেন, সব কিছু দেখে আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি। ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে কোলাহলমুক্ত শান্ত গ্রামীণ পরিবেশে সমুদ্রের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন একটি আদর্শ জায়গা। নাহার গার্ডেনে রয়েছে প্রায় 3000-এরও বেশি পাখি, বিভিন্ন রকম পাখির আবাস। এদের মধ্যে উল্লেখযোগ্য 20 প্রজাতির টিয়া, 15 প্রজাতির ঘুঘু, এছাড়াও আরও আছে বানর, উট, হরিণ, ইমু পাখি, ময়ূর, আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক। নাহার গার্ডেনের প্রবেশ ফি 50 টাকা। এছাড়াও এখানে পার্কিং ব্যবস্থা রয়েছে। আমাদের কাছ থেকে বাইকের জন্য পার্কিং নিয়েছিল 30 টাকা। নাহার গার্ডেনে সারাদিন ঘোরাঘুরির পর আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। মূলত আমি এক প্রকার বিরক্ত, কারণ মূলত এখানে আসছি আমি ভিডিও করার জন্য। তো যেদিকেই ক্যামেরাটা ধরি সেদিকেই দেখি কপতিরা তারা সময় কাটাচ্ছে। আসলে ভিডিও করতে আমার খুবই সমস্যা হচ্ছিল। তো অ্যাকচুয়ালি আসলে এই নাহার গার্ডেনটা
কাদের জন্য উপযুক্ত বা কাদের কাছে ভালো লাগবে। মূলত যারা গ্রামে সবসময় গ্রামের পরিবেশে বড় হয়েছেন তাদের জন্য এই প্লেসটা হয়তো কোনোভাবেই ভালো লাগবে না। আর যারা শহরে বড় হয়েছেন, একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, নিজের প্রিয় মানুষটিকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান, তাদের জন্য এটা হবে বেস্ট একটা প্লেস। আর এছাড়াও যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারাও এখানে আসতে পারেন, কারণ বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে খেলাধুলা করার জন্য। তো তারা এসে একটা নিরিবিলি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন। মানিকগঞ্জের এই ভ্রমণে এসে এই নাহার গার্ডেনে যখন আমি আসলাম, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, তো আমার মনে হচ্ছিল যে এই নাহার গার্ডেনে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। কারণ আমি গ্রামের ছেলে, আর এখানে সব কিছুই আপনার গ্রামীণ পরিবেশ আমার আসলে খুব একটা ভালো লাগেনি। কিন্তু যখনই আমি এই হরিণের স্পটটার কাছে আসলাম, হরিণের এই পর্যটন স্পটটার কাছে আসলাম, তখনই আমার সব কিছু চেঞ্জ হয়ে গেল। আসলে এখানে হরিণগুলো যেইভাবে আপনার রাখা হয়েছে, একদম মনে হবে যে আপনি একদম কোনো একটা বনে আছেন, সুন্দরবন বা লাইক অন্য কোনো বনে আছেন। এই যে খেজুর গাছগুলো দেখছেন, ঠিক এর মাঝে এই হরিণগুলো আপনি খুব সুন্দরভাবে আপনি রাখা হয়েছে, যে জাস্ট আপনি একদম মনে করবেন যে বনের ভিতরে আছেন এবং আপনার চারপাশে হরিণগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। মানে এর থেকে আনন্দ আর কোনো কিছু হতে পারে না। এর থেকে সত্যি করার অর্থে এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। তো নাহার গার্ডেনে আসলে অবশ্যই আপনারা এই হরিণগুলোর কাছে এসে এই আনন্দটা উপভোগ করবেন। নাহার গার্ডেনের পর্ব শেষ করে এখন আমরা চলে যাব সর্বশেষ স্পটে, বেতিলা জমিদার বাড়িতে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের অন্যতম বেতিলা জমিদার বাড়ির সামনে। তো চলুন এই বাড়ির ইতিহাস এবং কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় বেতিলায় অবস্থিত। বেতিলা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা। সবুজে ঘেরা বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বেতিলা খাল দিয়ে একসময় বিভিন্ন মহাজয়ী নৌকা এবং বজ্রের যাতায়াত ছিল। বেতিলা খাল দিয়ে দলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজেই যাতায়াত করা যেত। এরই ফলশ্রুতিতে তৎকালীন সময়ের বড় বড় বণিকেরা এই বেতিলা খালকে নিরাপদ সড়ক হিসাবে ব্যবহার করত। বেতিলা জমিদার বাড়ির নির্মাণ এবং তৎকালীন ইতিহাসের ঘটনা প্রবাহ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো সূত্রের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে এই স্থাপনাটি সরকারি ব্যবস্থাপনায় থাকলেও এর অবস্থা খুবই শোচনীয়। এখানে রয়েছে অযত্নের ছাপ। এখন পর্যন্ত স্থাপনাটি যথেষ্ট মজবুত হলেও অনাদর আর অবহেলা স্পষ্ট। মানিকগঞ্জের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবার পাশাপাশি বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।